এই যে এখন আমরা দেখলাম গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার্স, কে নেতৃত্ব দিয়েছে, কার কি ভূমিকা, এরকম একটি তর্ক আমরা দেখছি এখন জারি আছে। সে জায়গায় আপনি বলছেন যে গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে বা কথা না বলে, লক্ষ্যে পৌঁছানোর আগেই এই কৃতিত্বটা দাবি করার ক্ষেত্রে আপনি না করছেন। এবং সেখানে আপনি ট্রাম্প যে $29 মিলিয়ন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার জন্য তিনি দিয়েছেন, সেটাকেও আপনি উল্লেখ করেছেন আপনার সম্প্রতি পোস্টে। আপনি একটু ক্লিয়ার করবেন কি আসলে যে ঠিক আপনাকে একটা ইন্টারেস্টিং তর্কে গিয়ে এখানে আসবো। দেখুন, আপনি একটা শব্দ ব্যবহার করছেন, স্টেক হোল্ডার ব্যবহার করছেন না? এই শব্দ কিন্তু এনজিওদের শব্দ। আমাদের সমাজে কিন্তু রাজনৈতিক আলোচনাটা হবে স্টেক হোল্ডার দিয়ে না, হবে শ্রেণী দ্বারা। আমি দেখতে পাচ্ছি আমরা কী করে কিন্তু একটা মূলত এমন আমাদের ভাষা ব্যবহারের মধ্য দিয়ে আমরা এমন একটা রাজনীতিকে সামনে আনি যে রাজনীতিটা আসলে কিন্তু গণবিরোধী। মানে আমাদের এই বর্তমান রাজনৈতিক আমাদের যে বয়ানগুলো সমাজে আছে, এই বয়ানের মধ্যে গরিব মানুষের কথা কি আছে, গরিব শ্রেণীগুলোর বক্তব্য কি আছে? এটা তো নাই। যখন নাই তখন আমাদেরকে দেখাতে হচ্ছে, আমাকে দেখাতে হয়। দেখুন, আমাকে কিন্তু আপনি সমালোচনা করুন বুদ্ধিজীবী আকারে, আমার কোনো অসুবিধা নেই। আমি বারবারই বলছি যে বাংলাদেশের এখনকার গণ অভ্যুত্থানের মধ্যে যেটা ব্যক্ত হয়েছে এটাকে বলে গণ অভিপ্রায়। গণ অভিপ্রায়ের মধ্যে দিয়ে যেটা কায়েম হয় এটাকে বলে গণ সার্বভৌমত্ব, মানে পপুলার সভারেন্টি। এই গণ সার্বভৌমত্বকেই একটা রাষ্ট্রের রূপ দিতে হবে, আমাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ দিতে হবে। সেই রূপ দেবার জন্যে আমার একটা গণপরিষদ নির্বাচন দরকার, এবং সেই গণপরিষদ নির্বাচনে জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায় যেন আমি ধারণ করতে পারি, এরকম একটা গঠনতন্ত্র আমার লাগবে। এই হচ্ছে আমার এখনকার লড়াইয়ের মূল ধারা। ঠিক আছে, ওকে। এখানে আচ্ছা, এখানে যদি আমরা এটা না বুঝতে পারি, তখন আমরা এমন সব পরিভাষা ব্যবহার করি যাতে এই লক্ষ্য থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। বিভিন্ন শ্রেণীগুলো তাদের ভাষা নিয়ে আসে, তারা তাদের ভাষা বয়ান তারা হাজির করে, ফলে লড়াইটা ওই ভাষা এবং বয়ানের মধ্য দিয়ে ঘটে। যেমন আপনাকে ধরে দিচ্ছি খুব সহজে, এই যখন প্রশ্ন তুললেন, দেখুন, কথা নেই বার্তা নাই। এই যে আপনি বলছেন এই যে ছাত্রদের কথা বলছেন, তরুণরা আমার তো ঘনিষ্ঠ, এটা নিঃসন্দেহে ঘনিষ্ঠ আমার, কিন্তু তারা কথা নেই বার্তা নাই। ধরুন আজকে এই যে সেকেন্ড রিপাবলিক কথাটা কোথা থেকে এলো, এটা তো আমাদের লেখার মধ্যে নাই। এটা তো কোনো বাংলাদেশে কোনো পত্রপত্রিকা দেখেছেন এর আগে? দেখেননি। তাহলে কোথা থেকে এলো? দেখুন, এই কথাটার সঙ্গে কিন্তু ওই আপনার এর আগে দু একজন সেকেন্ড রিপাবলিকের কথা বলেছেন, যারা অনেক আগে, কিন্তু বাংলাদেশের এই গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান চলার মধ্যে কিন্তু ছিল না, ব্যক্তি আকারে ছিল। তাদের দাবির মধ্যে কখনো ছিল না। নতুন সংবিধানের কথা বলা হয়েছে, ফ্যাসিবাদ বিলোপের কথা বলা হয়েছে, কিন্তু সেকেন্ড রিপাবলিক কায়েম করার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, এটা কখনো ছিল না। মানে জনগণের অভিপ্রায়কে ব্যক্ত করার জন্য লড়াই হয়েছে। সেটা কি, সেটা নিয়ে আমরা তর্ক করতে পারি যে এটা কীরকম, আমার নতুন গঠনতন্ত্র কেমন হবে তার রূপ, এটা নিয়ে তর্ক করতে পারি। তাহলে প্রশ্নটা হচ্ছে, দেখুন, এই যে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি বিভিন্ন শ্রেণীকে। এখন ব্যাখ্যা করে বলছি। এবার আমি ট্রাম্পের প্রশ্নে আসি। ট্রাম্প যখন এই কথাটা বলছেন, আমি একটু শেষে আমার একটু প্রশ্ন আছে, ফলো আপ কোশ্চেন আছে। আপনি যখন গণ অভিপ্রায়ের কথা বলছেন, তো এই গণ অভিপ্রায় যেটা রাজনীতিবিদরা বলেন জনগণ আমাদের পক্ষে আছে, তো এই গণ অভিপ্রায়ের মধ্যেও তো একটা বিভক্তি দেখি। আপনি যখন আমরা একটি রাজনৈতিক দল বলছে যে আমরা একটি দাবি রাখছি, নির্বাচনের দাবি আমরা করছি, বা অন্য যে কোনো দাবিতে তারা যখন সমাবেশ করছে, সেখানে যখন লাখ লাখ মানুষ যাচ্ছে, তখন বলছে যে এই জনগণ তো আমরা যা চাই তার ডাকে এসছে। তো সেইটা তাহলে গণ অভিপ্রায়ের মধ্যেও কোনো বিভেদ আছে কি? আমরা কি এক লাইনে পড়তে পারি? বুঝে গেছে প্রশ্নটা আপনার। জনগণ কথাটা কিন্তু আপনাকে, এটা পলিটিক্যাল টার্ম। রাজনৈতিক দল জনগণ কথাটা ব্যবহার করে তার নিজের স্বার্থে। বাংলাদেশে জনগণ 71 সালে জনগণ কারা ছিল? যারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছে, তার পক্ষে ছিল নাকি? আপনি কি পাকিস্তানিদের জনগণ বলবেন 71 সালে? পাকিস্তানের কি জনগণ অন্তর্ভুক্ত ছিল? নিশ্চয়ই না। ছিল না। রাজাকার অন্তর্ভুক্ত ছিল? নিশ্চয়ই না। নিশ্চয়। তার মানে জনগণ ইজ ভেরি ডিফাইন্ড, পলিটিক্যালি ডিফাইন্ড টার্ম। তাহলে এই যে নতুন গণ অভ্যুত্থান হলো, তাহলে এখানে জনগণ বলতে ওদেরকেই বোঝায় যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে। এর বাইরে জনগণ বলে কোনো শব্দ পরিভাষা নাই, এক্সিস্ট করে না। কারণ গণ অভ্যুত্থানটা হয়েছে একান্তই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। ফলে যারা এই ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছে, তারাই কিন্তু জনগণ। শেষ করে উত্তর দিতে হবে। এখন বিভিন্ন রাজনৈতিক দলকে যখন তারা জনগণকে রিপ্রেজেন্ট করে, গণ
এবং রাজনৈতিক দল কিন্তু সমর্থক নয়। এই দেখতে পাচ্ছেন আমাদের ইন্টেলেকচুয়াল জগতে কত মারাত্মক রকম বিভ্রান্তি। গণ এবং জল, আমরা কিন্তু জনগণ লড়াই করেছি, রাজনৈতিক দল না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল মানে যারা লুটেরা মাফিয়া শ্রেণীর ইন্টারেস্টকে তারা সার্ভ করে। বাজার ব্যবস্থায় আপনি যখন আজকে ধরুন, আজকে আপনাকে আপনি ধরুন আমি আপনাকে নির্বাচিত করতে চাই, আপনি কি ইচ্ছা করলে পারবেন? আপনি বিএনপির টিকিট পাবেন আপনার 2 কোটি টাকা না থাকলে? আমাকে সিম্পলি কথা উত্তর দেবেন। আপনি কোনো দলের কাছে কমপক্ষে 2 থেকে 5 কোটি, অনেকে বলে আর 2 কোটিতে হবে না, এখন 5 কোটি টাকা লাগবে। আপনি 5 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচন করবেন, তো এটা কি জনগণের প্রতিনিধি না এটা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি? ফলে জনগণ কথাটা অত্যন্ত বিভ্রান্তিকর। আপনাকে বলতে জনগণ বলতে বাংলাদেশে তাদেরকেই বোঝায় যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করে, একই সঙ্গে লিবারেল এই যে তথাকথিত বাজার ব্যবস্থা যার মধ্য দিয়ে লুটেরা মাফিয়া শ্রেণী গড়ে উঠেছে, এই বাজার ব্যবস্থা কিন্তু কর্পোরেট বাজার ব্যবস্থা। আচ্ছা, কর্পোরেশনগুলো বিগ কর্পোরেশনগুলো আপনাকে কোম্পানি বিভিন্ন রাজনৈতিক দলকে সাপোর্ট দেয়, টাকা দেয়, তাদের স্বার্থে আপনি রাজনীতি করছেন। ফলে রাজনৈতিক দলগুলো যখন জনগণের দাবি করে, এটা আমাদেরকে পরিষ্কার করতে, ওরা রিপ্রেজেন্ট করে না। রাজনৈতিক দলের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এটা খুব পরিষ্কার থাকে। কিন্তু যদি আমরা অভিপ্রায়ের কথা চিন্তা করি, গণ অভিপ্রায় যদি চিন্তা করি, একজন কৃষকের অভিপ্রায় তো ছিল যে আমি যেন আমার আলুটা একদম ন্যায্য দামে বিক্রি করতে পারি। একজন শ্রমিকের অভিপ্রায় ছিল যেন আমার চাকরি যেন না যায়, আমি একটু বেতনটা যেন বাড়ে। আবার একজন যে কিনা খুবই ধার্মিক একজন মানুষ, সে হয়তো চিন্তা করেছে আমি ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে, আমার ধর্মভিত্তিক রাজনীতির বিশ্বাস নিয়ে আমি যেন লড়াই করতে পারি বা একদিন কায়েম করতে পারি সেই শাসন। এই যে অভিপ্রায়, এই অভিপ্রায়ের মধ্যে তো আমরা কোনো লিখিত কোনো বন্দোবস্ত নিয়ে আমরা এই অভ্যুত্থানটা হতে দেখি নাই। সেই জায়গায় কিভাবে মীমাংসাটা হবে? খুব ভালো প্রশ্ন। এখন তখন আপনি জনগণের অভিপ্রায় কথাটা বলেন, আমি একটা করে উদাহরণ দিয়ে আপনি যে উদাহরণ দিয়েছেন উদাহরণ ধরে ধরে করবো। কৃষক তো তার ভাষায় কথাটা বলবে, তার স্বার্থের জায়গায়, ঠিক আছে? এখন কৃষক যখন বলে সে তার পণ্যের ন্যায্য মূল্য সে পাচ্ছে না, এই অভিপ্রায়ের মধ্যে আপনি ট্রান্সলেট করবেন গঠনতান্ত্রিক ভাষায় যে বাংলাদেশের এই পুরো কৃষি ব্যবস্থাটা কেমন, তার কি নীতি আপনি আছে, এবং কৃষিকে আপনি কি করে ডেস্ট্রয় করে শুধুমাত্র আপনি শিল্পক্ষেত্রকে আপনি বিকশিত করছেন। কারণ কৃষকের সাথে তো আপনি দেখছেন না। ফলে জনগণের অভিপ্রায়কে ট্রান্সলেট করতে জানতে হবে আপনাকে গঠনতান্ত্রিক ভাষায়। ফলে জনগণের অভিপ্রায় শুনতে হবে সে কী চায়। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা উদাহরণ সব জায়গায় দিই, তাতে লোকে বুঝতে পারে। আমি এই ঠিক একজাক্ট আপনার মতনই এই অভিপ্রায়ের প্রশ্ন আমাকে করেছিল একটা এই বাসাবোর একটা অত্যন্ত একটা স্কুলের বাচ্চাদের স্কুলের একটা ছোট ছোট মেয়েরা। আচ্ছা, বলে যে ভাই আমরা তো অভিপ্রায়কে বুঝি না, আমি তো মানে ইচ্ছা। তো ইচ্ছার সঙ্গে বাংলাদেশের সংবিধানের কী সম্পর্ক, গঠনতন্ত্রের কী সম্পর্ক? আমাদের খুবই ভালো সম্পর্ক আছে। তাই আমি বললাম তাহলে দেখো তোমার ইচ্ছাটা কি? তুমি কি বড়ই আচার খেতে চাও? হ্যাঁ, খুব পছন্দ করি। তুমি তেঁতুল আচার খেতে চাও? আমি খুব পছন্দ করি। তাহলে এই যে তুমি বড়ই আচার খেতে চাও, তেঁতুল আচার খেতে, এবার আমাকে বলো তোমার এলাকায় একটা বড়ই গাছ আছে কিনা, একটা তেঁতুল গাছ আছে কিনা? তো তারা সকলে বাচ্চারা বেশি বলছেন আমাদের এই এলাকাতে কোনো তেঁতুল গাছও নেই, বড়ই গাছও নেই। তাহলে এটাকে আমি ট্রান্সলেট কী করে করবেন? তাহলে রাষ্ট্রের উচিত হবে প্রাণ, প্রকৃতি এবং এই ধরনের এই কি বলে বন রক্ষা করা। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এটা কিন্তু মিস করি না, খুব ইম্পর্টেন্ট। বলে জনগণ তো অভিপ্রায়টা ব্যক্ত করবে তার নিজের ভাষায়, তাকে ট্রান্সলেট করবার দায়িত্বটা আমার। কিন্তু অভিপ্রায়টাই যখন অমীমাংসিত তখন আমরা ট্রান্সলেট কি করে? আপনি কি জানেন না আমরা তো অভিপ্রায়ের জায়গায় বিভাজন দেখছি। না, সেটা তো পরের কথা। আপনি সামষ্টিক, ওকে, আপনার কথা এখন বুঝলাম আমি। আপনি বলছেন সামষ্টিক অভিপ্রায়টা কি করে সমাজের তৈরি হয়, এটা বলতে চাইছেন। রাইট। সামষ্টিক অভিপ্রায় তৈরি এই যে আমি আপনার সাথে কথা বলতেই হবে। ডায়ালগস, we need to have dialogues, একদম। এবং জনগণের সঙ্গে কথা বলতেই হবে। মানে নতুন গঠনতন্ত্রের প্রণয়ন মানে আপনাকে উচিত ছিল ডক্টর ইউনূসের যে ইভেন গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কথা বলা, জনগণকে বলা এই যে গণঅভ্যুত্থান তুমি করেছো, এখন তুমি কিছু আমাকে বলো। এইটা তো হয়নি। আপনি উপর থেকে কত কমিশন বসিয়ে দিয়েছেন। এটাকে তার মানে দেখা গেল যে আমাদের সমাজের মধ্যে চিন্তার মারাত্মক রকম দৈন্যতা রয়েছে। এই চিন্তার দৈন্যতাটা রিফ্লেক্ট করছে আপনার
এই তথাকথিত এখনকার যে আপনার তত্ত্বাবধায়ক সরকার, কি বলে, সরি, সেনার সমর্থিত, আমি এটাকে বলি সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। ইন্দো মার্কিন ইহুদিবাদী অক্ষশক্তির পরম্পরা থেকে আলাদা কিছু করছে, এটা আলাদা না বলে একটু মন্তব্য করেছেন একটু। হ্যাঁ, এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রোগ্রাম আছে যেখানে আসলে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কোলাবোরেশন, তাদেরকে বোঝাপড়া, এরকম বেশ কিছু প্রোগ্রাম আছে। হ্যাঁ, তো আপনি এক করে দেখছেন, ঠিক একটু বলবেন খুলে যে আপনি এটার সাথে দেখুন। এই কথাগুলো তো যখন গণ অভ্যুত্থান চলছে তখন আমরা বলিনি। কেন বলিনি? শুনুন, প্রথম হচ্ছে গণ অভ্যুত্থানের নিজস্ব একটা প্রক্রিয়া আছে। যে কোনো গণ অভ্যুত্থান কিংবা ইভেন বৈপ্লবিক যে রূপান্তরটা মানুষকেও বদলে দেয়। ফলে এটা এমন নয় যে আপনি কেউ টাকা দিলে আপনার মনকে শিখিয়ে নিয়ে নিতে পারে। ফলে গণ অভ্যুত্থানের নিজস্ব একটা প্রক্রিয়া আছে। এখন আমরা দেখলাম যে এই যে পুরো জুলাই মাসে এবং বিশেষত 5 তারিখের পরে বা 3 তারিখ থেকে, মূলত তার আগে থেকে, যে বিভিন্ন সেফ হাউসে যারা ছিল, ছাত্ররা যারা ছিল, সেখানে এম্বাসির একটা রোল ছিল, যেটা অনেকে ফেসবুকে তারা নিজেরাই স্বীকার করছে। এবং সেই জায়গাতে যারা ছিলেন, পরবর্তীকালে দেখবেন ছাত্রদের মধ্যে ওদের একটা বিভেদ তৈরি হচ্ছে। একের জন্য ক্লেম করছে যে না, আমার এই গণঅভ্যুত্থানে আমার ভূমিকা বেশি, আরেকজন বলছে না আমার ভূমিকা বেশি। এটা তারা এক ধরনের তারা বিতর্ক তৈরি করছে। কার ভূমিকা বেশি, কার ভূমিকা কম, এটা একদিকে ইররেলিভেন্ট, কারণ গণঅভ্যুত্থানের এজেন্সি কিন্তু কালেকটিভলি পিপলের, কোনো ব্যক্তি না, ঠিক আছে না? ওকে, কিন্তু যখনই তর্কটা আসার মানে হলো যে গণঅভ্যুত্থানটি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, এখন স্বভাবতই তার উপর দাবিদার এসে গিয়েছে। এখন দাবিদাররা যখন এসে গিয়েছে, তাদেরকে এক্সপোজ করার জন্য আমাকে বলতে হচ্ছে যে মূলত এই ট্রাম্পের যে এতটা টাকা খরচ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলেই সে সময় বিএনপির আমলে তো এই টাকাটা খরচ করেছিল। বিএনপির আমলে বলছি, সরি, এই শেখ হাসিনার আমলে এই টাকাটা তারা খরচ করেছিল এই সরকারকে আপনার উৎখাত করার জন্য কিংবা পরিবর্তন করার জন্য। ফলে আমাদের সেই রাজনৈতিক বাস্তবতাকে ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতা। তাহলে আপনি কি বলতে চান যে এই গণঅভ্যুত্থানের উপরে ইঙ্গো মার্কিন অক্ষশক্তির একটা বিশাল প্রভাব আছে? সকলের প্রভাব আছে। বাংলাদেশের জনগণের যেমন প্রভাব আছে, ইন্দো মার্কিন অক্ষশক্তির প্রভাব আছে, ভারতের প্রভাব। কৃতিত্ব কি তারাও দাবি করতে পারে? কোনটা কৃতিত্ব? আমরা যে কৃতিত্বের দাবিদার আমরা বলছি, অবশ্যই করেছে। হ্যাঁ, অবশ্যই দাবি, তারা তো দাবি করছে ইতিমধ্যে। আপনি কি জানেন তারা দাবি করেছে? যে জানেন না? স্পষ্টভাবে করেনি। না, অবশ্যই স্পষ্টভাবে করেছে। তাদের পক্ষে যারা লেখালেখি করেন তারা খুব স্পষ্টভাবে করেছে। জেরেমি স্যাক্স, আমরা যাকে আমরা চিনি, তিনি খুব পরিষ্কারই বলেছেন গণঅভ্যুত্থানের পরপরই যে এটা একটা রেজিম চেঞ্জ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলেননি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে রেজিম চেঞ্জ করায়, সরকার বদল ঘটায়, এটা তিনি কিন্তু প্রথম থেকে তিনি বলে আসছেন। ফলে আপনি বলবেন না যে কেউ বলেন, এটা ট্রু না। আপনি আমাকে বলতে পারেন যে আপনি এটা কেন বলেন। আমি বলেছি, আমি জেরেমি স্যাক্স এটা বলেছেন কারণ তার এই বক্তব্যের একটা সীমাবদ্ধতা আছে। তিনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে ইচ্ছাটা ব্যক্ত হয়েছে, এটাকে তিনি উপেক্ষা করেছেন। এটা হলো সমালোচনার জায়গা। ঠিক তেমনি আপনি বিজয় প্রসাদ, আরেকজন বামপন্থী ভারতের, তিনি কিন্তু বলেছেন এটা কিন্তু আসলে রেজিম চেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে, আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এই রেজিম চেঞ্জগুলো ঘটায়।